যে বিশ্বাস নামক ইন্ডাস্ট্রির তলায় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি নামক বিষয়টি চাপা পড়ে গিয়েছে। যা করবে আমাকে দিয়ে, আমি প্রথম কথা, আমি শেষ। বিশ্বাসটাই তখন ইন্ডাস্ট্রি। এক অদ্ভুত ক্ষণ তার নখ নিয়ে খেলা, বিশ্বাস ছেড়ে গেছে হাত, বুকের খাঁচায় ভারী তালা। টলিপাড়া যেখানে মনোরঞ্জন অর্থাৎ এন্টারটেনমেন্টের অনুষ্ঠান হয়, শুটিং হয়, সব কিছু সিরিয়াল থেকে শুরু করে সব শুটিং হয়, কি চলছে সেই টলিপাড়ায়? টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আজ নরকে পরিণত হয়েছে, এরকম অভিযোগ করছেন আমাদের পর্ব যারা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে দেখেছেন তাদের অনেককে। এবং লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু প্রত্যেকটি পেশার মানুষকে মানে এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আপনাদের সামনে নিয়ে আসছি। টেকনিশিয়ানদের আনছি, যারা অভিনয় করেন অর্থাৎ অ্যাক্টর তাদেরকে আনছি, অ্যাক্ট্রেস আনছি, ডিরেক্টরকে আনছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে আনছি, ক্যামেরাম্যানকে আনছি, প্রত্যেককে আনছি। তাহলে একটাই অভিযোগ যে আজ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি নেই, সেখানে সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ উঠছে। আজকে আপনাদের সঙ্গে কথা না বাড়িয়ে একদম পর্বে ঢুকবো। আপনার আজকের পর্ব আপনারা দেখবেন। আমার পাশে বসে আছেন ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দেবাশিস বাবু, আপনাকে বিশ্বাসে অবিশ্বাস এবং ট্রাইবস টিভি স্টুডিওতে স্বাগত। আমি প্রথমেই আপনার কাছে জিজ্ঞেস করব যে এই যা ঘটনা ঘটছে, যা যা অভিযোগ উঠছে, বিভিন্ন মানুষজন অর্থাৎ আপনাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা তারা বলছেন, আপনার অভিজ্ঞতা প্রথমে শুনবো আমি। আমার অভিজ্ঞতা প্রথমেই হলো যে বিশ্বাস নামক ইন্ডাস্ট্রির তলায় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি নামক বিষয়টি চাপা পড়ে গিয়েছে। বিশ্বাস নামক ইন্ডাস্ট্রির তলায়, বিশ্বাস নামক ইন্ডাস্ট্রির তলায় একদম। বিশ্বাস একটা ইন্ডাস্ট্রি আপনি বলছেন? বিশ্বাসটাই তখন ইন্ডাস্ট্রি। আচ্ছা, ফিল্মটা নয়, ফিল্ম তৈরিটা নয়, ফিল্ম ডিস্ট্রিবিউশন নয়, এক্সিবিশন নয়, বিশ্বাস themselves ওকে is our industry, our network, our infrastructure. টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির যে স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচার, সত্যি কি সেটা আছে? একদম নেই। আপনি যাদের এনেছেন এর আগেও তারা বলেছেন এবং এরপরও যারা আসবেন তারা একমত হবেন অবশ্যই, এবং আপনিও, যে একটা সময় একটু ভাবনা হয়েছিল টালিগঞ্জকে ইন্ডাস্ট্রিতে পরিণত করবার। তখনও হ্যাঁ সরকারি চাপ নিশ্চয়ই ছিল, কিন্তু সেখানে সৃষ্টি কৃষ্টিকে একটা প্রধান জায়গা দেওয়া হয়েছিল। বেশ, এমন নয় যে আমার কথাটাই শেষ কথা, ইন্ডাস্ট্রির বাইরের মানুষ হলেও এটা ছিল না। আপনাকে আমি জোর গলাতেই বলছি এবং সবার হয়ে বলছি, শুধু আমার কথা নয়, প্রত্যেকটা মানুষের কথা, যে ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রি হিসাবেই দেখা হতো, সৃষ্টিকে কৃষ্টিকে সিনেমাকে সিনেমা হিসাবেই দেখা হতো। বেশ, এখানে যেটা সমস্যা হচ্ছে, এই সমস্যাটা হলো যে আমরা যারা করতে চাইছি কাজ সৎভাবে, ঠিকঠাকভাবে কাজ করতে চাইছি, তারা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। মজাটা কীরকম জানেন তো, মানে এরা অদৃশ্য হাতের মতো। আপনি সবসময় যে হাতটাকে দেখতে পাবেন নয়, তা নয়, একটা কালো হাত, অদৃশ্য হাত একটা চাপ সৃষ্টি করছে, এভাবে মুষ্টিবদ্ধ করে রেখেছে। কিছু কিছু লোক তাদের সঙ্গে মিলে, তাল মিলিয়ে সেভাবে চলে, তাদের সঙ্গে কম্প্রোমাইজ কথাটা খুব, মানে আমার নিজের বলতে খারাপ লাগে, এই কম্প্রোমাইজ শব্দটাকে আজকে আমরা এমন জায়গায় এনে দাঁড় করিয়েছি। কম্প্রোমাইজ, তারা কম্প্রোমাইজ করছেন ইন ডিফারেন্ট ওয়ে, তারা কম্প্রোমাইজটা করছেন ইন ডিফারেন্ট ওয়েজ। তো সেখানে দাঁড়িয়ে তারা কাজ করছেন। আমরা যারা কাজ করতে চাইছি তারা শুধু টেকনিশিয়ানস নন, শুধু অ্যাক্ট্রেস নন, শুধু পরিচালক নন, ডিওপি নন, আমরা কিন্তু কীরকম আস্তে 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 বিরল প্রজাতি হয়ে যাচ্ছি। না, এই বিরল প্রজাতি কেন বলছেন আপনি? যারা যারা কাজ করছেন, অনেক ডিরেক্টররা তো কাজ করছেন, আমি নাম নিয়ে বলছি, সৃজিত মুখার্জি বলুন, কৌশিক গাঙ্গুলি বলুন, শিবপ্রসাদ বাবু বলুন, তারা তো কাজ করছেন। তাহলে কাজ যারা করছেন আর আপনারা কাজ করতে চাইছেন, কাজ করতে পারছেন না, কিভাবে বলবেন কেন হচ্ছে? ওই যে শব্দটা আপনাকে ব্যবহার করলাম, আমি বললাম কম্প্রোমাইজ। তারা মেনে নিচ্ছেন এবং মানিয়ে নিচ্ছেন। মানিয়ে নিচ্ছেন এবং মেনে নিচ্ছেন? হ্যাঁ। কি মেনে নিচ্ছেন? তাদের উপরে যা চাপিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে বিষয়গুলো, একটা ভিসেস সার্কেল বলে না, কুটিল চক্র। একসময় বলা হতো যে আমাদের বাংলায় কুটিল এই নেই, ভারী শিল্প নেই বলেই আমরা গরিব।
ইকোনমিক্স অনুযায়ী, আর গরিব বলেই ভারী শিল্প নেই। তো এখানে তা তো নয়, এখানে কুটির চক্রটা হচ্ছে যে যা করবে আমাকে দিয়ে, আমি প্রথম কথা, আমি শেষ কথা। আমিটা কি? আমিটা কে আপনাদের অনুষ্ঠানের মধ্যে তো তার উত্তর আছে। বিশ্বাস ও অবিশ্বাস যে অনুষ্ঠানের শিরোনাম, সেখানে আমিটা কে যারা বোঝেন এবং যারা এখনো পর্যন্ত বুঝছেন না, তাদের বোঝার সময় এসে গিয়েছে, ভীষণভাবে সময় এসে গিয়েছে। আমি বলছি আপনাকে, আমি হয়তো সামান্য কিছু কাজ করেছি, সামান্য কিছু কাজ করার সূত্রেই অনেক বিষয় দেখেছি। অনেক মানুষ, অনেক ছেলেমেয়ে বলেছে যে দাদা কাজটা করবো কীভাবে বলো, এত এত লোক, সে তো একটা ব্যাপারই, কিন্তু আমার কে কাছের, আমার কে কাছের, কে আমাকে মানে আমার চাহিদা অনুযায়ী আমাকে অনেক কিছু যোগান দেয়, তো সেই অনুযায়ী কাজ পাচ্ছে তারা, বাকিরা পাচ্ছে না। কাজ করার মতো তাদের পোটেনশিয়াল রয়েছে, ক্ষমতা রয়েছে, তবু তারা পারছে না। দে আর নট দ্য পার্ট অফ ইন্ডাস্ট্রি। আবার যদি আমি বলি ইন্ডাস্ট্রি, এটা কোথায় ইন্ডাস্ট্রি? এই যে বললাম যে বিশ্বাস নামক ইন্ডাস্ট্রির তলায়, বিশ্বাস নামক নেটওয়ার্কের তলায় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিটা চাপা পড়ে গিয়েছে, সত্যিই চাপা পড়ে গিয়েছে একদম। দেবাশিসবাবু, এছাড়াও অনেক, কিন্তু আমরা যারা যারা আমাদের এই স্টুডিওতে এসছেন কিংবা আমরা যাদের ইন্টারভিউ নিয়েছি, দর্শকরাও প্রচুর দেখেছেন, প্রচুর পর্ব দেখেছেন, কাটমানি থেকে সিন্ডিকেট রাজের অভিযোগ উঠছে এবং সেখানে ডিকটেটরশিপ এই শব্দ ব্যবহার করা হচ্ছে দেবাশিসবাবু। মানে বাধ্যকতা, যেটা আমি এই আমার ম্যান পাওয়ার, কিন্তু আমার এই সারপ্লাস মানে অতিরিক্ত ম্যান পাওয়ার নিয়ে আমার কাজ করতেই হবে, কারণ এগুলো আমরা ডিসাইড করে দিচ্ছি, এরকম অভিযোগ উঠছে। একদমই একদমই, যেখানে প্রয়োজন নেই, আপনি মনে করুন না, যেখানে আমার 3 জন টেকনিশিয়ানের দরকার, সেখানে 3 গুণ 9 জন টেকনিশিয়ান আমার নিতে হবে এবং নিতেই হবে। আই এম বাউন্ড টু ডু ইট, আমি বাধ্য। এটা তো উচিত নয়, একেবারেই উচিত নয়। একটা প্রযোজক যে আসবে, সবাই বলে প্রযোজককে বাঁচিয়ে রাখলে আমাদের ভালো, প্রযোজককে বাঁচিয়ে রাখলে আমাদের ভালো। কোথায় তার উদ্যোগ তো দেখি না, কোথায় উদ্যোগ দেখি? একজন প্রযোজককে একজন পরিচালক খুব কষ্ট করে নিয়ে আসেন, কিন্তু বেশ, এটা আপনি মানুন বা না মানুন, যারা মানবেন তারা মানবেন যে একজন প্রযোজককে পেতে পরিচালককে প্রচুর কষ্ট করতে হয়, একদমই ভীষণ কষ্ট করতে হয়। আলটিমেটলি তাকে যখন আনা হলো, এবার সবাই একটা ফুর্তির মুডে, আনন্দের মুডে তার গলা কাটা শুরু করে দিল। গলা কাটা বলতে একদম যে কোনো দিক দিয়ে, মানে নিজেরটা বুঝেনি। প্রডিউসার কোথায় গেল, কি গেল, কিভাবে গেল, কি করলো, প্রডিউসার আদৌ সে এই ছবি। এখন একটা ঘটনা যে সিনেমা এমন একটা ব্যবসা নয় একবারে নিশ্চিতভাবে এখানে লাভ হবে লগ্নি করলে, পৃথিবীর কোনো ব্যবসাই তা নয়, তাহলে মানুষ সবাই সেই ব্যবসাটাই করতো। কিন্তু যেটা বিষয় সেটা যে আমাদের তো সর্বতভাবে চেষ্টা করতে হবে তাকে সহযোগিতা করার, কাজটা যখন হবে তাকে সহযোগিতা করার, কাজটা যখন রিলিজ হওয়ার চেষ্টায় থাকবে তখন সহযোগিতা করার। সেটা তো উল্টে হয়ই না, বরং তার কাছ থেকে রীতিমতো হুমকির মাধ্যমে, শাসানির মাধ্যমে, মানে জাস্ট লাইক মাফিয়াস। আই এম সরি টু সে, আমায় বলতে হচ্ছে এটা, জাস্ট লাইক মাফিয়াস। তাকে দিতে হবে, তুমি করছো মানে দিতে হবে। ব্যাপারটা শোনা যায় না যে অমুক জায়গায় প্রমোটিং করছে তাই অমুক জায়গায় করতে হবে। এখানে ব্যাপারটা ঠিক তাই দাঁড়িয়ে গেছে একদম, যে এইটা করলে আমাকে দিতে হবে ভাই। জিসাস ক্রাইস্ট বলেছিলেন যে আমাকে না দিয়া কেহ ঈশ্বরের কাছে যাইতে পারে না। আর এখানে তো মানে অবিশ্বাসের কিছু ব্যাপার নেই, সবটাই বিশ্বাসে চলেছে, এইটুকু বলতে পারি। কিন্তু এটা কিভাবে করা সম্ভব? আমার প্রশ্ন এই জন্য আপনাকে করলাম যে এটা তার কতটা প্রভাব এখানে, খুব শব্দটা খুব আমার মনে হয় মানানসই। এই নিয়ে কি বলবেন আপনি? প্রভাব তো পুরোটাই তো প্রভাব। একদম কাজ শুরু করার আরম্ভ থেকে নিয়ে, একদম প্রাথমিক স্তর থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের কেউ না হয়েও যদি সেই ডিপার্টমেন্টগুলোকে প্রভাবিত করা হয় বাই ফোর্স, প্রভাবিত নয়, একদম জোর করা হয়। প্রভাব খাটানোটা অন্য জিনিস, এটা একদম প্রেশারাইজ করা, বেশ ট্রুলি প্রেশারাইজ করা যে এইটা করতে হবে রে ভাই, নাহলে তুই করতে পারবি না। কিছু পরিচালক আজকে কিন্তু সাফার করছেন, কেন তারা কম্প্রোমাইজ করেননি? আমি জানি, আমরা সবাই জানি, যারা একটু খোঁজখবর রাখি বিনোদনের জগতে, টালিগঞ্জ সিনেমা পাড়ার, তারা প্রত্যেকে জানি যে আস্তে আস্তে যারা ছিলেন তারা কিন্তু সরে গিয়েছেন। তাদের সঙ্গে যারা শুরু করেছিলেন, ওয়ান ফাইন মর্নিং এই 2-3 জন দেখলেন তারা কেউ নেই, দে আর নট উইথ দেম। কেন নেই?
কী কারণে নেই? কতগুলো কারণ থাকতে পারে, শাসানি থাকতে পারে, হুমকি থাকতে পারে, লোক থাকতে পারে কিছু পাইয়ে দেবার, যেটা সবচেয়ে বড় জিনিস। একদম সেই প্রসঙ্গে আসতাম, পাইয়ে দেওয়ার বিষয়টা। একদম একদম। হ্যাঁ, আমার বলতে হয়তো মানে গায়ে কাঁটা দিচ্ছে, দেখুন যে পাইয়ে দেওয়ার বিষয়টা ভয়ানকভাবে কাজ করছে। নাহলে তারা সরে গেলেন কেন? সবাই মিলে ঝাঁপালে কি এটাকে দূর করা যায় না? আমরা রোধ করতে পারি না, আমরা ঝাঁপাবো কেন? মানে ব্যক্তি স্বার্থ, আপনাকে বললাম না যে কোথায় ইন্ডাস্ট্রি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার একদম মিডিয়া হয়ে দাঁড়িয়েছে এই ইন্ডাস্ট্রি। ব্যক্তিগত স্বার্থ, আমি একটু পেয়েছি ভাই, ঠিক আছে, আর দরকার নেই, ও ওরা কী করছে না করছে আমার কি দরকার, দিনের শেষে আমি তো এটা নিয়ে ঘরে যাব। কিন্তু একটা হয় না, বলে না যে দেবালয়ে আগুন লাগলে কি নগর অক্ষত থাকে? থাকে না। তো বড় কথা বললেন, একদমই তাই। একদমই। তাঁর দূরদৃষ্টি থেকে তিনি বলে গিয়েছেন তো, সেই রবীন্দ্রনাথ, যাকে সর্ববিষয়ে আমরা ডেকে আনি, আমরা শ্বাস প্রশ্বাসে যাকে অনুভব করি, যে দেবালয় যদি নগর অক্ষত থাকবে, নগরে যদি আগুন লাগে দেবালয় কি অক্ষত থাকবে? থাকবে না। আজকে তার ঘরটা পুড়ছে, আমি দূরে দাঁড়িয়ে দেখছি, আই এম সেফ নট এট অল। আমি সেফ নই, কিন্তু আমি একদম সেফ নই। আমিও কিন্তু ওই জোনে দাঁড়িয়ে আছি, একদম খাদের কিনারাতে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে একটা ধাক্কা খাবো, খাদে পড়ে যাবো। বেশ, দেবাশিসবাবু, কাটমানির অভিযোগ উঠছে আমাদের এখানে, কিংবা আমরা যাদের ইন্টারভিউ নিচ্ছি তারা বলছেন কাজ পেতে নাকি কাটমানি দিতে হয়। মানে সেখানে যদি আপনার যোগ্যতা থাকে, গিল্ডের কার্ডের প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু কাজ পেতে কি কাটমানি দিতে হয় নাকি? ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ওই যে আপনাকে বললাম যে আমাকে না দিয়া কেহ ঈশ্বরের কাছে যাইতে পারে না, এটা যিশুর কথা। আর এখানে খুব ধেড়ে শিশুদের কথা, যে আমাকেই দিতে হবে, দিয়ে যেতে পারবি না, যদি না দিস যেতে পারবি না। পরিষ্কার হয়ে গেল। সেখানে যেখান থেকে পাবে, ধরুন আজকে যদি এটা নিয়ম হতো যে যারা ডিরেক্টর, যারা অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে, তারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে একটা কোঅপারেটিভ করা হতো, একটা ইন্ডাস্ট্রিয়াল একটা তাকে শেপ দেওয়া হতো, যে যদি নতুন পরিচালক কেউ আসে সে কাজ করবার জন্য তাকে কিছুটা হেল্প করা হলো অর্থ দিয়ে। কোথায়? সেটা তো হয় না। না, আমি বলছি ফিল্ম ইন্ডাস্ট্রি কই? ভাবনাটা কোথায়? কম বছর তো পাওয়া হয়নি, বলুন না, কম বছর তো আমরা পেলাম না। আমরা খারাপ থেকে ভালো হবে এই আশাতেই তো আমরা ভালোর দিকে যাওয়ার চেষ্টা করেছি। একদমই একদমই, তাই তো? একদম। খারাপ থেকে ভালো হবে, আমি খারাপটাকে বর্জন করেছি, সমূলে বর্জন করেছি। ভালো হবে, আরও ভালো হবে, উত্তরণ যাকে বলে। সে কি হলো? পারলাম আমরা? এখানে দেবাশিসবাবু, আমি ফেডারেশন এবং টেকনিশিয়ানদের মধ্যে আমরা অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ অনেকে করছেন যে টেকনিশিয়ানরাও কিন্তু নির্দিষ্টভাবে সব সেট রেডি থাকলেও শ্যুট করার সময়, যেদিনকে শুটিং ডেট, সেই সময় কিন্তু টেকনিশিয়ানরা এলেন না। তাহলে ফেডারেশন এবং টেকনিশিয়ানদের মধ্যে যে দ্বৈরথ, যে ভুল বোঝাবুঝি, এটা কেন? এ তো একটা টিম ওয়ার্ক, না হলে সেই জিনিস কী করে সাকসেসফুল হবে? অ্যাকচুয়ালি কোনো ভুল বোঝাবুঝি নেই, কিন্তু ভুল বোঝানো হচ্ছে, দূরত্ব তৈরি করে রাখা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ব্রিটিশে ডিভাইড অ্যান্ড রুল। এই পলিসি কারা করছে? ফেডারেশন। একদম, যারা মাথায় বসে আছেন, যারা পুরো ইয়ে, আপনাকে বললাম যে অদৃশ্য যে থাবাটা, যে কালো যে থাবাটা, এই থাবার মধ্যে তো রয়েছে না ভুল বোঝাবুঝি। না, যার নামে যার ব্যাপারে অভিযোগ উঠছে তার তো কোনো অভিজ্ঞতাই নেই এই স্ট্রিম। তাহলে তিনি কেন? না, আমি সেটাই আপনাকে তাহলে জিজ্ঞেস তিনি করছি। কেন? তাহলে তিনি কেন? আপনি মনে করুন যে, মানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বলছি যে আপনার এই যে অ্যাঙ্কারিং বিষয়টা সঞ্চালনা করছেন, আপনার একদম বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আপনাকে একদম ফার্স্ট ডে এসে বলে দেওয়া হলো যে আপনি এটা অ্যাঙ্কারিং করুন। সম্ভব আপনার পক্ষে? ঠিক, একদম বাস্তব কথা। একদম একদম একদম। আমার কোনো অভিজ্ঞতা নেই, কিচ্ছু জানি না, আপনি ধরে এনে যদি বসিয়ে দিতেন আমাকে, তাহলে আমি কি, আমার গলা দিয়ে স্বর বেরোতো? ঠিক, গলা কাঁপতো, ঠোঁট কাঁপতো, হাত পা ঘেমে যেত, থরথর করে কাঁপতো। একদমই। সেখানে আমি যার কেউ নই, আমি যাই করি, আমি রাজনীতি করি, আমি চাকরি করি, আমি শিক্ষকতা করি, আমি যাই করি না কেন, আমার তো তার মিনিমাম যোগ্যতা লাগবে। একদম যোগ্যতা, এখানে কোনো কিন্তু সিলেকশন ব্যাপারই নেই। মজা হচ্ছে এই ব্যাপারটা, পরীক্ষার ব্যাপার নেই, কিন্তু এইটা মজা। সব জায়গায় চাকরির স্তরে বলুন, যে কোনো জায়গায় একটা মিনিমাম একটা পরীক্ষা থাকে, তো সেটা পার হয়ে আসতে হয়। এখানে কোথায় সেটা বসিয়ে দেওয়া হয়েছে? মানে কি পরিচয় বসিয়ে দেওয়া হয়েছে? তিনি খুব প্রভাবশালী ব্যক্তির খুব কাছের মানুষ, সেই পরিচয় বসিয়ে দেওয়া হয়েছে তাকে। তিনি সেইটাকে বহন করছেন যেন ওইটা আমার হাতে গ্রিপের বাইরে না চলে যায়। আপনাকে কি বললাম যে
আগেও হয়তো ছিল, তার মধ্যে একটা প্রভাব, কিন্তু এই যে সর্বাত্মক প্রভাব খাটানোটা পুরোটা ভয়ঙ্করভাবে একটা, এটা তো ছিল না। না, তার পক্ষে তো একাটা করা সম্ভব নয়, অনেকেই এই অভিযোগ করেছেন। না, একা তো নয়, আপনাকে কি নেক্সাস, একটা কুটিল চক্র তো বললামই আপনাকে, প্রথমেই একটা কুটিল চক্র। সেই কুটিল চক্রটাকে লালন পালন করা, নারিশ করাটা যাদের কাজ উপর থেকে, তারা কিন্তু সেটা নিঃশব্দে করে যাচ্ছেন। এবং তাদের মানে উই আর লাইক পাপেটস। এই যাদের আপনি বলছেন না যে টেকনিশিয়ান ভাইয়েরা, তারা আসছেন না, এবং তথা নামী পরিচালক যারা তাদের কাছে আসেন এবং শেষ দিন বলে যাচ্ছেন যে আমরা যেতে পারবো না, অপারগ। তারা কিন্তু তাদের ইচ্ছাটা নয় ওটা। বেশ বেশ বেশ, এটা হতে পারে, আপনি বলুন আপনি একটা সৃষ্টির সঙ্গে যুক্ত, আমি ওটা না করতে পারলে কি ভালো লাগবে আমার? যেটা আমাকে পেটে অন্ন দেয় এবং আমার যেটা আনন্দ দেয়, দুটোই তো। আমি কাজটা করছি, আমায় তো কেউ বাধ্য করেনি যে আপনি ডিরেকশনে কাজ করুন বা আপনি টেকনিশিয়ানে কাজ করুন, কেউ তো বাধ্য করেনি। আমি তো এসেছি আমার ইচ্ছাতে এসে আস্তে 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 ওটা আমার রুজি রোজগার, পেশা, নেশা সব হয়ে গিয়েছে। সেটা না করতে পারার যন্ত্রণাটা কিন্তু বড্ড বেশি। দেবজিৎবাবু, এবার আমি একটু যে প্রশ্ন করব আপনাকে, আমরা কিন্তু কত পরিবারের উপর নির্ভরশীল, বিশেষ করে টেকনিশিয়ান, অজস্র পরিবার নির্ভরশীল। এবং আমরা অনেকের বাড়িতে গিয়েও যারা একসময় একদম অ্যাক্টিভলি কাজ করতেন তাদের সাথে কথা বলেছি এবং সে পর্ব আপনারা দেখেছেন। কি বলবেন এই এতগুলো পরিবার নির্ভরশীলতা, কাটমানির ক্ষেত্রে তো বাড়িতে নিয়ে যাবে কি, যে কাজের টাকা যে সে যা অর্জন করবে সে তো কাটমানি দিয়ে বাড়িতে কিছু থাকছে না, এরকম অভিযোগ উঠছে। হ্যাঁ, করবে কি, খাবে কি? চায়ের দোকান, চপের দোকান, ঘুগনি মুড়ির দোকান, এটা ওটা সেটা, বাজারে খাতা লেখা, ভালো ভালো লোক, ভালো ভালো টেকনিশিয়ানস, ভালো ভালো লোক, মানে তারা এক এক সময় খুব ভালো কাজ করে এসেছেন। বিস্তারিতভাবে বলতে গেলে অনেক বলতে হয়, অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনি বলুন। তারা এক একটা ভালো ছবিতে কাজ করেছেন, ধারাবাহিকভাবে ভালো কাজ করেছেন, তাদের সম্মান আছে, রেসপেক্ট আছে। একদম। যারা যখন গেট দিয়ে ঢোকেন, দাদা ভালো আছো, এরকম একটা ব্যাপার হয়, দাদা ভালো আছেন, আজ তাদের বলার উপায় নেই ভালো আছি, উপায় নেই। তার কারণ হচ্ছে কী করে ভালো থাকবে বলুন তো? আমি যদি 10 টাকা রোজগার করে 4 টাকা বা 5 টাকা বা 6 টাকা আমি দিয়ে আসি, দিয়ে কাকে আসবে? ওই যে যারা ওই যে মাথায় বসে এই যে হাতটা কালো রেখেছেন, এই হাতটা এইভাবে রেখেছেন, যাই দেওয়া হচ্ছে হাতটা গোড়া মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছেন, ওই সবটাই মুঠোয় চলে যাচ্ছে। দিয়ে ওই 4টে টাকা দিয়ে ঘরে গেলে যদি 4টে লোক থাকে, 1 টাকা করে হবে? বাচ্চা স্কুলের পড়াশোনা, চিকিৎসা, অসুস্থ বাবা মা, নিজের খরচা, সব কিছু, মানে একটা প্রত্যেকেই তো আমরা সংসারে বিলং করি, আমরা জানি যে একটা সংসারে কি খরচা হতে পারে, সেটা কিভাবে আমরা মেটাবো। তার ফলে তাদের মানে এক কথায় আমি যদি বলি, কথাটা শুনতে খারাপ, উঞ্ছবৃত্তি করতে হচ্ছে। সেটা তো চাইনি। একটা চায়ের দোকান করতে তো একজন ভালো টেকনিশিয়ান, যেমন অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, যেমন অ্যাসিস্ট্যান্ট জিওপি, ভালো কাজ করতে পারে, দারুণ একজন ভালো ইলেকট্রিশিয়ান, এক্সপিরিয়েন্সড, হয়তো 15 বছর কাজ করেছে, সে কি চাইবে এরা চায়ের দোকান করতে? আজকে চাইবে? যে সম্মান নিয়ে যে কাজ করতো এবং তার রুজি রোজগার, তার ক্ষুণ্ণিবৃত্তি সবটাই হতো, সে কি সেটা পাচ্ছে না তো? কি হবে শুধু শুধু এই কথা বলে যে আমরা চেষ্টা করছি? কোথায় চেষ্টা করছি? আমরা বিচ্ছিন্নভাবে চেষ্টা করছি, একজন দুজন, সমবেতভাবে চেষ্টা করছি? সমবেতভাবে আমরা একত্রিত হয়ে চেষ্টা করছি? একবার বলেছি আমরা? বলিনি তো আমরা? আচ্ছা দেবজিৎবাবু, আচ্ছা ভালো কাজও তো বাংলার মানুষজন দেখা থেকে বঞ্চিত হচ্ছেন তো। এই যে কাজ যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, এবং এই অবিশ্বাসী অনুষ্ঠানে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে ভালো কাজ থেকে বঞ্চিত হচ্ছে দেখা থেকে, এবং তার পাশাপাশি এটাও আপনাকে আমি জিজ্ঞেস করব যে যারা মামলা করেছেন এর এগেনস্টে মামলাও হয়েছে, হ্যাঁ, শেষ কোথায়? শেষ ওই যে বললাম, এই মজাটা হচ্ছে একটা রাস্তা সবাই মিলে লড়তে হবে। আজকে দেখুন, যদি 10 জন করে থাকেন, এই যে মামলাটা যেটা হয়েছিল, সমস্যা প্রত্যেকেরই তো হয়েছিল, সমস্যা ব্যক্তিগত কারণ তো নয়, আর কেউ ব্যক্তিগত কারণের জন্য কিন্তু এই মামলায় জড়াননি, জড়িয়েছিলেন নিজেদের কাজের জন্যে। এবং একটা কাজ হলে, আপনি বলুন তো, একটা ফিল্মের কাজ হলে প্রত্যেকটি মানুষ তো জড়িত থাকে, প্রতিটি ডিপার্টমেন্টের লোক তো কাজ পায়, এমন তো নয় যে শুধু ডিরেক্টর ছবিটা করে ফেলে, একদম স্ক্রিপ্ট রাইটার, সবাইকে নিয়ে একসাথে কাজ, সবাই একটা টিম ওয়ার্ক, অ্যাবসলিউটলি আ টিম ওয়ার্ক, একদম। হ্যাঁ, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, রাইট। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়, কিন্তু এটা তো টোটাল টিম ওয়ার্ক। মানে যে 12 নম্বরে যেমন 12th ম্যান সেই জল নিয়ে তোয়ালে নিয়ে আসতে হবে বিষয়টা, তা
তা তেমন যে আসে যে স্পট বয় থেকে এভরিওয়ান, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও দোষ আছে। কিছু দোষ এইটা আছে যে তাদের জায়গাটাও আমরা কিন্তু অনেক সময় ইগনোর করে গিয়েছি, বুঝতে চেষ্টা করিনি। তাদের কষ্টটাকেও বুঝতে হবে। তারা যে রিয়েলি এ পার্ট অফ আ ফিল্ম, রিয়েলি এ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি। আমি বললাম যে ইন্ডাস্ট্রিটা ওই ইন্ডাস্ট্রির তোরা চাপা পড়ে গিয়েছে, এটাও কিন্তু বুঝতে হবে। আমাদের সমবেত হয়ে লড়াইটা করতে হবে ফর দ্য সেক অফ আওয়ারসেলভস। রাইট। দেশবাবু, এই যে কাজ কমে যাচ্ছে, আমরা এই মানে স্টুডিও ঢোকার আগে আপনার সাথে আমার কথা হচ্ছিল, এই কাজ কমে যাওয়ার প্রধান কারণ কি? এবং অনেকে নাকি এরকমও অনেক মানুষজন বলেছেন আমাদের বিভিন্ন পর্বে ইন্টারভিউতে, কাজ করতে চাইছে না। এখন যা পরিস্থিতি, টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা এই মুহূর্তে, যা পরিবেশ, দূষিত পরিবেশ বলছে অনেকে। হ্যাঁ, কাজ করতে গিয়ে প্রথম কথা হচ্ছে যে কাজ করতে গেলে আমি অসহযোগিতার মুখোমুখি হব। কারণ আমি যদি পছন্দের মানুষ না হই, অসহযোগিতার মুখোমুখি হব। আমি তার যা প্রয়োজন, যা ডিমান্ড, যা আমার কাছে চাইছে, যদি না আমি ফুলফিল করি, আমি পছন্দের মানুষ হব না, আমি কাজ পাবো না। আমার দুদিনের কাজ হয়ে বন্ধ হয়ে যাবে, আমার সমস্যা হবে, আমার পেমেন্টের সমস্যা হবে, এই হবে সেই হবে। তাহলে মানুষ কোন উৎসাহ নিয়ে আপনি বলুন না। প্রযোজক থেকে প্রযোজকেরও তো সমস্যা হয়, প্রযোজকরাও তো সমস্যায় পড়ছেন এই জন্যে। তাদের এই যে টেকনিশিয়ানরা এলেন না, টেকনিশিয়ান ভাইয়েরা এলেন না, তাতে তো একটা প্রডিউসারের সেট তৈরি করে টাকাটা নষ্ট হলো। একদম, তাকে তো টাকাটা দিতে হবে। টেকনিশিয়ানরা এলেন না, এটাই হলো প্রধান কারণ যে কেন তারা এলেন। কেন এলেন না মানে ওই যে চাপটা যে তুমি করবে না, যাবে না, টাইট দেবো। আরে টাইটটা কে কাকে দেয়? টাইট দেবো এইভাবে, মানে তাকে সবক শেখানো, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি না, যে বুঝিয়ে দেবো এইবারে। এভাবে বুঝিয়ে দেওয়া যায় না। এভাবে বুঝিয়ে দিয়ে কতদিন? হ্যাঁ, আমি বলবো এইটাই, যারা একসঙ্গে ছিলেন তারা কিন্তু ওইভাবে, তাদের উচিত হয়নি নিজেদের স্বার্থ রক্ষার জন্য সরে যাওয়া ওইভাবে। বেশ, আমি নাম না করে বলছি, একজন বলেছেন অভিনেতা এবং পরিচালক, আমাদের সবারই প্রিয় অভিনেতা এবং পরিচালক, যে আমি জানি না 3 মাস পরে আর যদি কাজ না পাই আমি কি করব। তো কতখানি দুঃখের আপনি বলুন তো। একজন স্বনামধন্য অভিনেতা এবং পরিচালক, সে বলছে আমি 3 মাস আর যদি না কাজ পাই আমি কি করব আমি জানি না, আমার চাটি বাটি গুটিয়ে যাবে। ঠিক এই ভাষাটা ব্যবহার করেছে। কে বলেছেন নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর যারা জানেন, যারা নিয়মিত চর্চা করেন, দেখেন কাজকর্ম, তারা জানেন বিষয়টা এইরকম। কেন একা তো লড়াই করা সম্ভব না, এটা ঘটনাই। একটা বিশাল মানে অন্যায়, সে অচলায়তন, আবার সে রবীন্দ্রনাথের অচলায়তন, অচলায়তনের বিরুদ্ধে একা লড়াই করা যায় নাকি? রূপকার্থে হতে পারে, সত্যিকারের কি হয়? একা লড়াই করা যায়? পারবে একটা মানুষ একা লড়াই করতে? সম্ভব নয়। সবাইকে মিলতে হবে, নিজের স্বার্থটাকে ভুলতে হবে, ক্ষুদ্র স্বার্থটাকে ভুলতে হবে নিজে, তা না হলে সম্ভব নয়। এটা এই ভয়ঙ্কর অচলায়তনটাকে সরানো, এই পাষাণটাকে সরানো সম্ভব নয়। বেশ, আমরা শেষের দিকে, দেবাশীসবাবু, আপনি আমাদের এই অনুষ্ঠান নিয়েই আপনি বলেছিলেন দর্শকদের জন্য আপনি কিছু শোনাবেন। হ্যাঁ, যাতে আমাদের এই অনুষ্ঠানের নামকরণের সঙ্গে এবং যা আমরা বলতে চাইছি, আপনারা দেখেছেন, বুঝতেও পেরেছেন, আরও অনেক পর্ব দেখবেন, অনেককে দেখবেন। কি বলুন তো সেটা আপনি বলেছিলেন, দর্শকদের বলুন। অ্যাকচুয়ালি আমি একটু লেখালেখি করি। বেশ। আমার পত্রিকা বিভিন্ন পত্রপত্রিকায় আমার কবিতা ছাপা হয়, বিভিন্ন শারদিয়াতেও ছাপা হয়। তো আমার একটি ছোট্ট কবিতা, আপনি যখন আমাকে আহ্বান করলেন, যে একটা ছোট্ট কবিতা আমি লিখি, মানে যেটার সঙ্গে আপনাদের এই অনুষ্ঠানের শিরোনাম। এ এক অদ্ভুত ক্ষণ জড়িয়ে ধরেছে 2 হাত, এ এক রহস্যময় দাবা খেলা, অজানা ইশারায় মাত। প্রতিপক্ষ 1, 2 অথবা সবাই নিঃশব্দে ঘিরে থাকে মাঠ। ভয়ের মাসুল গুনে দিয়ে কান্নারা ভয়েই জমাট। এ এক অদ্ভুত ক্ষণ, দাঁত আর নখ নিয়ে খেলা, বিশ্বাস ছেড়ে গেছে হাত, বুকের খাঁচায় ভারী তালা। মানে এই যে যা বললেন, বিশ্বাস ছেড়ে গেছে হাত, আপনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলতে বলতে, আমি বুঝতে পারছি সেটা। এবং এই অনুষ্ঠানে অনেকেই যারা এসছেন তারা এইভাবেই তাদের আবেগ দেখিয়েছেন। দেবাশীসবাবু, আমি আবারও বলবো, আমাদের শেষের দিকে খুব সংক্ষেপে বলবেন যে কি চাইছেন আগামী দিনে, এই যা পরিবেশ, যা অবস্থা ক্রিয়েট হয়েছে, কি হবে?
শুদ্ধ করতে হবে। ওই টালিগঞ্জের সিনেমা পাড়াটা আমি এখন ইচ্ছা করে ইন্ডাস্ট্রি বলতে পারছি না, শুদ্ধ করতে হবে। শুদ্ধ না করলে আমরা ক্রমশ অশুদ্ধতায় একবারে দূষণের মধ্যে ডুবে গিয়েছি, আরও ডুবে যাব, শেষ হয়ে যাব। আমারই শেষ কথা, টালিগঞ্জের এই সিনেমা পাড়াকে শুদ্ধ করতে হবে। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, আপনি এসছেন আপনার ব্যস্ত স্কেডিউলের মধ্যে, অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন বিশ্বাসে অবিশ্বাসে আজকে ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায়, শুদ্ধ করতে হবে এই মুহূর্তে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে শুদ্ধ করতে হবে, এটাই কিন্তু তিনি আপনাদের অর্থাৎ আমাদের এই সেগমেন্টের আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরলেন। চলতে থাকবে আমাদের এই অনুষ্ঠান, বিভিন্ন পর্বে বিভিন্ন শিল্পীরা আসবেন, টেকনিশিয়ানরা আসবেন, তাদের অভিজ্ঞতা তুলে ধরবে আপনাদের সামনে। আজ এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন।